আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের যে প্রথম অধ্যায় আছে, যেটা আজকে আমরা বলি ভৌত জগৎ এবং পরিমাপ, যেটা কাইন্ড বলা যায় যে একটা অবহেলিত চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমরা খুব একটা পড়তে চাই না, এন্ড ওইটা থেকে আসলে খুব একটা কোয়েশ্চেনও আসে না। ঠিক আছে, সো ওই চ্যাপ্টারটা আমরা কভার করার চেষ্টা করবো। তো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। সো শুরু করার আগে যদি আমি চ্যাপ্টারটা সম্পর্কে একটু হালকা পাতলা একটু বলে রাখি যে আসলে আমাদের এই চ্যাপ্টারটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কিংবা আসলে আমরা এটা কেন প্রথমেই দেওয়া আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ফিজিক্স পড়তে যাব, আমরা তো আমরা এসএসসি তে ফিজিক্স পড়ে আসছি, এবার আমরা এইচএসসির জন্য ফিজিক্স পড়বো, তাই তো। এইচএসসির জন্য ফিজিক্স যখন পড়তে যাবা, এখন বুঝতে পারবা যে না আসলে ফিজিক্সের গণ্ডিটা কিংবা হচ্ছে পরিধিটা আসলে কত বড়। তাহলে যখন তোমাকে এত অনেক কিছু পড়াবে, মানে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, তার মানে দুইটা বড় বড় বই বই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ওই দুইটা বড় বড় বইয়ের মাঝখানে কতগুলো যে সূত্র আছে, তুমি আসলে নিজেই হতাশ হয়ে যাবে প্রথম দিকে পড়তে গেলে। ঠিক আছে, মানে এত কিছু যে তোমাকে আমি পড়াচ্ছি, ওইটার জন্য তোমাকে বুঝতে হবে যে না আসলে আমাদের ফিজিক্সটা আসলে আমার কেন গুরুত্বপূর্ণ। এই যে ফিজিক্সটা কেন গুরুত্বপূর্ণ কিংবা ফিজিক্সের বিজ্ঞানীদের কেমন অবদান আছে, এই ব্যাপারগুলো আসলে আমরা বোঝার জন্য আমাদের প্রথম চ্যাপ্টারটা দেওয়া আছে। এন্ড প্রথম চ্যাপ্টারে কিছু ফান্ডামেন্টাল জিনিসপাতি আছে, যেমন হইতে পারে হচ্ছে আমাদের রাশি কাকে বলে, তারপর মৌলিক রাশি কোনগুলো আছে, তারপর হচ্ছে একক কোনগুলো আছে। ওইগুলো আমরা দেখা যাবে যে পরের চ্যাপ্টারগুলোতে কাজে লাগাবো। এই যে পরের চ্যাপ্টারগুলোতে যেহেতু কাজে লাগাবো, এই জন্য আমরা আগে থেকে একটু হলে তোমাকে একটু ধারণা দিয়ে দিব আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা ওভারঅল জিনিসপাতি। সো দেখো, আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের পরিসর, বা পদার্থবিজ্ঞানের আসলে কতটুকু আমরা পদার্থবিজ্ঞান কাজে লাগে, কিংবা পদার্থবিজ্ঞান আসলে আমরা কি করি আসলে। ঠিক আছে, তো যখন আমরা পদার্থবিজ্ঞান বলতেছি, তার মানে আলটিমেটলি আমরা আসলে কি নিয়ে কাজ করব, আমরা অবশ্যই পদার্থ নিয়ে কাজ করবো, ঠিক না। তো পদার্থবিজ্ঞান আমরা আসলে মেইনলি যেটা জিনিসপাতি আমরা দেখতে পাই, যেমন সাপোজ আমি এই কলমটাকে দেখতে পাই, এটাকে আমরা বলতে পারি একটা ম্যাটেরিয়াল বা একটা পদার্থ। এই পদার্থ নিয়ে আমি কাজ করব, এই হচ্ছে কথা। এখন আমরা যখন পদার্থ নিয়ে কাজ করি, ব্যাপারটা এমনই না জাস্ট ওই আমি বল নিয়ে কাজ করব, গতি নিয়ে কাজ করব, কিংবা আমি একটা যে কোনো একটা রোবট বানাবো, এরকম জিনিস নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, বাট এর বাইরেও কিন্তু আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। ঠিক আছে, যেমন আমি হচ্ছে বুয়েটে পড়াশোনা করতেছি। বুয়েটে যখন আমি পড়াশোনা করতেছি, আমার হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং শুনলে তোমার কি মাথায় আসে, যে ওইখানে হয়তো আসলে একটা বাড়ি বানাবে। তো বাড়ির ক্ষেত্রে আমাদের আসলে এরকম বাড়ি বার ক্ষেত্রে আমাদের এরকম বিম থাকে, এরকম কলাম থাকে। সো বিম কলাম যখন থাকে, তাহলে বিম কলামের ক্ষেত্রে আসলে আমরা কি বের করি, আমরা লোড বের করি, যে ওটার উপর আসলে কতটা লোড দিতে পারবে, কতটা লোড নেওয়া উচিত আর কি। ওইটা করতে গিয়েও আমাদের আসলে কত কিছু ফেস করতে হয় জানো। দেখো আমি তোমাকে বলি, তাহলে ওই যে আমি একটা বিমের কথা, একটা বাড়ির কথা বলতেছি, সাপোজ আমাদের বাড়িটা সাপোজ এরকম, সাপোজ আমাদের বাড়িটা হচ্ছে আমাদের এরকম, তাহলে এটা কেমন বাড়ি হলো। সো আমি তোমাকে দেখাই যে এটা কেমন বাড়ি হলো। সাপোজ এইটা হচ্ছে, ধরো সাপোজ আমাদের এটা আমাদের বেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস। তাহলে এটা হচ্ছে আমাদের সেই একতলা, একতলার যে ফ্লোরটা, এটা হচ্ছে আমাদের সেই দুই তলার ফ্লোরটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেস, এটা একতলা ফ্লোর, দুই তলার ফ্লোর। ঠিক আছে, তো যখন আমরা একতলা ফ্লোর, দুই তালা ফ্লোরের কথা চিন্তা করতেছি, তার মানে এগুলাকে আমরা বলি কলাম। এগুলাকে আমরা কি বলি, কলাম। এইটার উপর আসলে আমাদের কি আসে, লোড গুলো আসে নাকি না, মেইনলি লোড আসে হচ্ছে এইটার উপর, এই যে এটা, যেটার উপর আসলে আমরা হাঁটা চলা করি, এই যে জিপ্রান, জিপ্রান কি করতেছে, এটার উপর হাঁটা চলা করতেছে। তারপর এখানে আমাদের একতলা মানুষজন থাকবে, এই যে এখানে কি করতেছে, হাঁটা চলা করতেছে, তাই তো। হাঁটা চলা যখন করতেছে, তার মানে এই যেটা আছে, যেটার মধ্যে আমরা হাঁটি, এটাকে আমরা বলি স্ল্যাব। এটাকে আমরা কি বলি, স্ল্যাব। এই স্ল্যাবের উপর আমরা কি দেই, ফোর্স দেই। এটা স্ল্যাবের উপর কি ফোর্স দেই, এই ফোর্সের মাধ্যমে একটা প্রেসার দেই। তাহলে এই যে স্ল্যাব এর উপর যে আমরা লোডটা দেই, ওই লোডটা আসলে আমাদের ডিস্ট্রিবিউট হয়ে আসলে আমাদের এই কলামে চলে যায়, এই কলামে চলে যায়। কলাম থেকে হয়তো বা ভূমিতে চলে যায়, ভূমিতে এরকম এরকম ফাউন্ডেশন থাকে, ওই ফাউন্ডেশনের মধ্যে চলে যায়, আলটিমেটলি জিনিসপাতি হয়। সিম্পল জিনিস না, হ্যাঁ। কারণ আলটিমেটলি আমরা যখন লোড ক্যালকুলেশন করতেছি, বা যে লোডটা আমার মানুষ, তারপর হচ্ছে ফার্নিচার আছে, তারপর হচ্ছে মানুষজন দৌড়াদৌড়ি করে, ওই যে লোডটা আছে, ওইটাকে আমার কি করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে মাটিতে সাপ্লাই দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই লোডটা আসলে আমাদের এই জিনিসগুলোর উপর আসা যাবে না, কিংবা এই কলাম যেগুলো আছে ওগুলোর উপর যদি বেশি লোড পড়ে যায় তাহলে তো ভেঙে যাবে। তাহলে এই লোডটাকে ডিস্ট্রিবিউট করার কাজটা কি করতেছে, কাইন্ড অফ আমরা সিভিল ইঞ্জিনিয়ার বা ফিজিক্স করতেছে, তাই তো। লোড কি নিয়ে কাজ করে, মানে ফিজিক্সে আমরা তো লোড নিয়ে কাজ করি, তাই তো। আলটিমেটলি আমাদের কি চিন্তা করতে হচ্ছে, ফিজিক্স। এই যে এখানে ফিজিক্স চলে আসছে। এবার দেখো, এইটার যে ফিজিক্সটা আছে না, এই ফিজিক্সটা তো খুবই সিম্পল জিনিস নাকি, মানে কঠিন যদিও, বাট তোমাদের কাছে তো একটু মনে হবে যে না এগুলো তো সবাই পারে। সো ব্যাপারটা হচ্ছে, এটা এখানে আমরা ফিজিক্স কাজ করতেছি। এবার দেখো আমি কেমিস্ট্রিও কিন্তু কাজ করতেছি। যেমন আমাদের হচ্ছে ফোর্থ ইয়ারে থাকতে, ফোর্থ ইয়ারে তো আমি উঠে গেছি, এখন আমাদের একটু থিসিসের কাজ করতে হয়। থিসিস বলতে একটু রিসার্চ করতে হয়, ঠিক আছে, মানে নতুন নতুন কিছু একটা আবিষ্কার করতে হবে। ঠিক আছে, সো ওই আবিষ্কার করার ক্ষেত্রে আমরা কি করি জানো,
আমি যেটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে পলিস্টার তো বুঝো, ওই যে বিভিন্ন ধরনের আসলে সুতা ফাইবার, যেমন হচ্ছে আমরা পলিস্টার দিয়ে আসলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মধ্যে দেখতে পাই, তারপর বিভিন্ন কাপড়ের মধ্যে দেখতে পাই। এই পলিস্টার যে জিনিসটা আছে, পলিস্টারের মধ্যে, পলিস্টার মানে যে সুতাটা আছে, ওই সুতাটা আমরা কি করতে চাই, কংক্রিটে দিব। কংক্রিট তো বোঝো, কংক্রিট মানে হচ্ছে যে বালু সিমেন্ট যেগুলো আছে না, ওগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে ওই বালু সিমেন্টের মধ্যে ওই ওই হচ্ছে ফাইবার গুলো দিয়ে দিব। দিয়ে দিলে দেখবো যে ওটা স্ট্রেংথ কেমন হয়। ওটা কি স্ট্রেংথ কেমন হয়, স্ট্রেংথ বলতে কি, নর্মালি একটা কলাম ধরো, একটা কলাম, কলাম বলতে কি, এই যে কলাম তো বুঝছো তাই তো, এই কলাম নর্মালি একটা স্ট্রেংথ নিতে পারে। এখন আমি যদি ফাইবার যুক্ত করে দিই বা পলিস্টার যুক্ত করে দিই, তাহলে আলটিমেটলি আসলে সেটা কি কম নিবে শক্তি নাকি বেশি নিবে, সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। এখন ওই জিনিসটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে পলিস্টারের আসলে আমাদের কেমিক্যাল রিয়াকশন কেমন হয়, ওটা কেমিক্যাল রিয়াকশন করে নাকি করে না, ওটা কোনো একটা সিমেন্ট বা বালির সাথে কি সেটা আসলে বাইন্ড করে কি বাইন্ড করে না। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে এটা আসলে আমাদের যে স্ট্রাকচারটা কেমন, সেটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন। তাহলে আলটিমেটলি আমাদের কেমিস্ট্রি নিয়েও কাজ করতে হয়। কি নিয়ে কাজ করতে হয়, কেমিস্ট্রি নিয়ে কাজ করতে হয়। তাহলে আলটিমেটলি আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভাই, এখানে আমার ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে কিন্তু একটা ভালো একটা রিলেশন আছে। ফিজিক্স আর কি কেমিস্ট্রির মধ্যে একটা ভালো একটা রিলেশন আছে, এটা আমাদের দুইটাই কাজ করতে হয়। এরপরে এবার যাই, চলো বায়োলজিতে কি করবো, বায়োলজিতে। এখন এই যে পলিস্টার নিয়ে যে আমরা যে থিসিসটা করতে যাচ্ছি, ওই থিসিসটা করার আগেরই আমাদের একটা ধারণা ছিল, আমরা যেটা করব হচ্ছে একটা একটা ঘাস আছে বুঝছো, এটাকে আমার ঘাসটার নাম মনে নাই, যেটাকে আমরা বলি ও ভেটিবার, ভেটিবার নামে একটা ঘাস আছে বুঝছো। ওই ঘাসটাকে ওই ঘাসটাকে ধরো সাপোজ আমি কিছু পরিমাণ ট্রিট করলাম। ট্রিট করা মানে কি জানো, ধরো সাপোজ এটাকে আমি কি করব, ধরো এটাকে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করলে দেখা যাচ্ছে যে যে জিনিসটা পচে যায় ওই জিনিসটা চলে যায়, যে জিনিসটা পচে যায় ওই জিনিসটা চলে যায়, একটা সুন্দর একটা সুতা তৈরি হয়। যেমন আমার পাটের কথা চিন্তা করতে পারি না, পাটও কি সোনালে আঁশ বলতাম, ওটা একটা কি তৈরি হয়, পাশ, সরি এটা কি বলে, এটা কি বলে, পাট 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 নর্মালি কিন্তু রেখে দিলে পচে যায়, কিংবা হচ্ছে পানিতে রাখলে পচে যায়। বাট পচার পরে যে জিনিসটা থাকে, যেটাকে আমরা বলি আঁশ, যেটা আমরা দড়ি হিসাবে কাজে লাগে, ওইটা কিন্তু পচে না। ওটা কি পচে, পচে না তো। তাহলে আমাদেরকে ট্রিট করে ওই জিনিসটাতে নিয়ে নিতে হবে। ওই জিনিসটাকে তারপর আবার সেম কাজে আমরা করতে পারি। আমরা এখানে যেটা পলিস্টার যেটা ইউজ করতেছি, পলিস্টারের জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। এটা ইউজ করলে দেখা যাবে কি হবে বলতো, এটা ইউজ করলে আমরা সেম জিনিস আমরা রিসার্চ করে দেখতে পারবো যে আসলে স্ট্রেংথ কি বাড়তেছে নাকি কমতেছে। যদি বাড়ে তাহলে আমাদের নতুন একটা জিনিস আবিষ্কার হয়ে গেল, যদি না বাড়ে তাহলে হয়তো ওইটার থেকে আরেকটা জিনিস আবিষ্কার হলো যে আমরা এটা আসলে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই তো। তাহলে আমরা এখানে দেখো আমরা কিন্তু বায়োলজি জিনিসপাতিও কাজে লাগাচ্ছি, কিন্তু ওই যে ওইটার ক্ষেত্রে মানে যে পার্ট আছে, কিংবা হচ্ছে আমরা যে ভেটিভার ঘাসের কথা বলতেছি, ওইটা ক্ষেত্রে আমাদের এটা কিন্তু বায়োলজির স্ট্রাকচারটা কিন্তু বুঝতে হয় যে ওইটা আসলে আমাদের এরকম স্ট্রেংথ নিতে পারবে কি পারবে না। ওটার জন্য এর স্ট্রাকচারটা বুঝতে হয়, বায়োলজিক্যাল স্ট্রাকচার বুঝতে হয়, বিভিন্ন ধরনের কোষের জিনিসপাতি বুঝতে হয় যে এটা থেকে আসলে আমাদের ওইরকম স্ট্রেংথ পাওয়া যাবে কিনা। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু কিন্তু চিন্তা করতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু কিন্তু আমরা চিন্তা করতে হয়। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারি যে আমরা যতই আমরা বলি যে ভাই সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার পড়তে গেলেও দেখবা যে ডিফারেন্ট, বাট আমরা যখন রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল কিছু করতে যাবো তখন দেখতে পাবো যে আমাদের সবকিছু চিন্তা করতে হয়। আমাদের আলটিমেটলি আসলে আমাদের ফিজিক্স আলাদা করা যাবে না, বলা যাবে না যে না ফিজিক্স হচ্ছে রয়্যাল সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, ফিজিক্স সবচেয়ে বেশি কাজে লাগে, এমন কিছুই বলার সুযোগ নাই। আমাদের পৃথিবীতে আমরা যত যাই কিছু আবিষ্কার করি না কেন, হয়তোবা কোনো একটা জিনিসে ফিজিক্স বেশি থাকতে পারে, হয়তোবা কোনো একটা জিনিসে কেমিস্ট্রি বেশি থাকতে পারে, বাট আলটিমেটলি আমরা যখন বড় একটা জিনিস নিয়ে কাজ করবো, আমাদের সবকিছু নিয়ে আসলে আমাদের মিক্স হিসেবে কাজ করতে হবে। এই হচ্ছে কথা। তাহলে এই জন্য হচ্ছে আমাদের কথা, যখন আমরা বলতেছি যে কোনো একটা জিনিস ভালো একটা জিনিস আবিষ্কার করবো, সো এই জিনিসটা ধর আমাদেরকে বুঝাচ্ছে আমাদের বায়োলজি, এই জিনিসটা ধর আমরা বুঝাচ্ছি বায়োলজি। তারপর এই জিনিসটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুপরমাণু গঠন, তখন এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে সে আমাদের কেমিস্ট্রি। ঠিক আছে, এই তো। এরপরে জিনিসটা হচ্ছে আমাদের ধরো ফিজিক্স। ঠিক আছে, এই তো। তাহলে আলটিমেটলি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা যে সম্মিলিতভাবে চেষ্টায় আমরা হয়তো বা এখান থেকে একটা বড় একটা প্রজেক্ট পাইতে পারি। এটাকে আমরা কি বলতে, বড় একটা প্রজেক্ট বা ইনভেনশন বা কিছু একটা নতুন একটা আবিষ্কার করে ফেলতে পারি। কি করতে পারি, বড় একটা জিনিস ইনভেন্ট করে ফেলতে পারি। বুঝা গেছে, এই তো। তাহলে প্রথম দিকে আমি একটু হয়তো বা একটু মানে বইয়ের বাইরে একটু কথাবার্তা বলছি, বইয়ের বাইরে অনেক কথাবার্তাই বলছি। সো এগুলো তোমার আসলে জানার জন্য আসলে ইম্পর্টেন্ট আর কি, যে আসলে আমরা ফিজিক্স কেন পড়তেছি আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যদি যাই, আমরা আসলে সামনে যত ধরনের আবিষ্কার আছে সবকিছু যখন দেখতে যাব, তখন বুঝতে পারবো যে না আসলে ফিজিক্সের আসলে গুরুত্বটা কতটুকু। আচ্ছা, তো এখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগেই আমরা আসলে আমাদেরকে একটু স্মরণ করবো যে যেসব বিজ্ঞানীরা আসলে বা সায়েন্টিস্টরা আসলে আমাদের এই ফিজিক্সের জন্য করে গেছেন, অনেক কিছু করে গেছেন। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারগুলো আমি তোমার যদি এখন ইয়ার কথা চিন্তা করি, যে পরীক্ষার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সত্য কথা বলতে এখান থেকে বা ভৌত জগৎ বা পরিমাপের ধরো যেসব মুখস্থ জিনিসপাতি আছে, ওইখান থেকে তোমার হাইস্ট একটা কোশ্চেন আসতে পারে। অ্যাডমিশনে গেলেও সেম হাইস্ট একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে, এর বেশি কোশ্চেন আসেই না। তাহলে কি ভাই আমরা এগুলো পড়বো না? আমি তোমাকে যদি বলি পড়তে, তাও তুমি দেখবা হচ্ছে পড়বা না। ঠিক আছে, তাও জাস্ট আমি তোমাকে সাজেস্ট করবো যে একটু হলেও পড়ে যাওয়া। কেন পড়ে যাওয়া বলতো,
যেমন এখানে দেখো সাপোজ এখানে আমাদেরকে টলেমির কথা বলে দেওয়া আছে, টলেমির কথা হয়তো আমাদের জিনিসপাতিগুলো পাবা না। সাপোজ নিউটনের কথাও পাবা, তারপর ম্যাক্স প্লাঙ্কের কথা আমি বলি একটু সাপোজ, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্কের কথা তোমাকে আমি বলে গেলাম যে ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে গেছে, ঠিক আছে। তুমি তো জানো না কোয়ান্টাম তত্ত্ব কি, জানো কি জানো না। সামনের চ্যাপ্টারগুলোতে কেমিস্ট্রিতে তুমি পাবা কোয়ান্টাম তত্ত্ব, ফিজিক্সের ক্ষেত্রে সেকেন্ড পেপারে কোয়ান্টাম তত্ত্ব পাবা। যখন এই জিনিসগুলো যখন পড়তে যাবা না, তখন মনে হবে যে না এই কোয়ান্টাম তত্ত্ব কোথায় দেখছি দেখছি মনে হচ্ছে, ঠিক আছে। কোথায় দেখছো? সেই ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে। তখন তোমার জিনিসটা আবার রিভাইজ হবে, কি হবে, একটু কাইন্ড অফ একটু রিভাইজ হবে। তো সেম জিনিসগুলো একটু আগে জেনে রাখো যে কোন বিজ্ঞানে কি কি করছে, এগুলো একটু নিজেরা একটু পড়ে নিবা। তাও আমি জাস্ট হালকা পাতলা একটু বলে যাবো। তো নিজেরা একটু পড়ে নিবা যে কোন বিজ্ঞানে কি কি করছে, মানে জরুরি না যে আসলে তুমি মুখস্থ করবা, বাট পরবর্তীতে যখন এই জিনিসগুলো পাবা তখন মনে হবে যে না এই জিনিসটা তো করছিল, এই জিনিসটা তো দেখছিলাম, ঠিক আছে। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। দেখো আমি যদি প্রথম দিকে বলি, আমাদের প্রথমে যে বিজ্ঞানীর নাম দেওয়া আছে টলেমি দেওয়া আছে। টলেমি আমাদের কি করছিল? টলেমি আসলে আমাদের আমরা যদি ভৌত জগতের কথা চিন্তা করো আমরা পৃথিবীতে বসে এত দূরের জিনিসপাতি কিন্তু দেখতে পাই না, পাই কি? হয়তো আস্তে আস্তে টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, তখন আমরা বোঝা শুরু করছি যে গ্রহগুলো আছে কিংবা যে তারাগুলো আছে ওগুলো আসলে কিভাবে ঘুরতেছে কিংবা সূর্য কি করতেছে। অনেক আগে সেই টলেমি হচ্ছে একটু ধারণা দিছিল, যে ধারণার মতে যে পৃথিবী হয়তোবা এই জগতের কেন্দ্র। পৃথিবী কি এই জগতের কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে এবং বাকি গ্রহগুলা ঘুরে। মেইনলি পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, কে বলছিল? বিজ্ঞানী টলেমি বলছিল, ঠিক আছে। এরপরে বিভিন্ন বিজ্ঞানী আসছে, যেমন কেপলার আসছে, কোপারনিকাস আসছে। কোপারনিকাস এসে বলছে যে না ভাই এটা তো আসলে সম্ভব না। সে হয়তো একটু পরীক্ষা নিরীক্ষা করছে, বা দেখছো মানে তারা আসলে কতটা মানে ব্রিলিয়ান্ট হয় জানো, বিজ্ঞানীরা আসলে মানে কাইন্ড অফ হচ্ছে ওরা গড গিফটেড পাওয়ার নিয়ে জন্মায়, ঠিক আছে। তারা আসলে এমন এমন জিনিস বলে বসে, এমন এমন জিনিস আবিষ্কার করে বসে, সেটা তোমার আর আমার মধ্যে আসলে আমরা চিন্তা করতেই পারি না, চিন্তায় কি করতেই পারি না, ঠিক আছে। তিনি এই পৃথিবীতে বসে কোপারনিকাস বলছে যে না ভাই সূর্য হচ্ছে আমাদের সবকিছুর কেন্দ্র, সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরে, ঠিক আছে। এরপরে কোপারনিকাস কি করছে, এসব তথ্য যখন দিছিল তখন হচ্ছে আমরা যেটা করি, আমাদের যে জ্যোতির্বিজ্ঞানীরা আছে, তারপর হচ্ছে আবার দেখা গেছে যে ওখানে রিলিজিয়াস একটা ব্যাপার ছিল, মানে ধর্ম নিয়ে একটা জিনিসপাতি ছিল, অনেকে হয়তো এইসব জিনিসের পূজা করতো। তো ওনাদের হচ্ছে কয়েকজন আসলে এগুলো মানতে পারতেছিল না, কয়েকজন না অনেকেই মানতে পারতেছিল না যে সমাজে, যে ভাই আমি তো জানতাম যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, এখন তুমি আবার ভিন্ন জিনিস বলতেছো। সো এরা কি করছে, এদের নিজেদের আইনে ওই কোপারনিকাসকে হচ্ছে কি করছে, মৃত্যুদণ্ড দিয়ে দিছে। তো ওই কোপারনিকাস কিন্তু আসলে তীর ভালো একটা তথ্যের জন্য কিন্তু নিহত হয়েছে। পরে আবার পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু প্রমাণিত হয়েছে যে না আসলে আমাদের কোপারনিকাস যেটা বলছিল ওইটাই ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, যেটাকে আমরা বলি সৌর মডেল, ঠিক আছে। এরপরে ক্যাপলার, বিজ্ঞানী ক্যাপলার এসে কিন্তু আসলে সেটার একটা ভালো একটা তথ্য দিয়েছে, ভালো একটা তথ্য বলতে তিনটা সূত্র দিয়ে গেছে। কয়টা দিয়ে গেছে? তিনটা সূত্র দিয়ে গেছে, যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো কিভাবে ঘুরতেছে, আর ওইটার ক্ষেত্রে আসলে কি কি ঘটনা ঘটতেছে, বুঝা গেছে? আচ্ছা, সেগুলো নিজেরা একটু পড়বা, বইতে সুন্দর করে দেওয়া আছে। এরপরে যে আর্কিমিডিসের যে আবিষ্কারটা, সেটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক না? কি বলতো, আমরা দেখতে পাই যে আমাদের তিনি যেটা আবিষ্কার করছে সেটা খুব একটা আবিষ্কার না, জাস্ট হচ্ছে তিনি দেখতে পাচ্ছে যে আমরা যখন কোন একটা জিনিসকে পানির মধ্যে ডুবাই, তো বা তরলের মধ্যে ডুবাই, তার আসলে ওজনটা কমে যায়, ঠিক আছে। সে একটু আসলে দেখা যাচ্ছে যে ও যেমন ফুটবলের কথা চিন্তা করো, পানি যদি ডুবাই তাহলে সে কিন্তু উপরের দিকে উঠে যায়, সে কিন্তু নিচে নামতে চায় না, তার আসলে ওজনটা কি হয়, কমে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, আর্কিমিডিসের সম্পর্কে আমরা ক্লাস 9-10 জেনে আসছি। সো এরপরে আমরা দেখতে পাবো যে নিকোলাস কোপারনিকাস, এটা তো আমরা বলছি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখতে চাই, এরপর আমরা দেখতে পাবো যে গ্যালিলিও আসলে আমরা গ্যালিলিও সম্পর্কে আমরা সামনে আরো জানবো। গ্যালিলিও আসলে অনেকগুলো তথ্য দিয়েছে, ঠিক আছে। সো গ্যালিলিওর ক্ষেত্রে আসলে আমরা এইসব বিজ্ঞানীরা, আগের বিজ্ঞানীরা কি দেখা যেত জানো, আগের বিজ্ঞানীরা দেখা যেত তারা আসলে ফিজিক্সে অবদান রাখে, কেমিস্ট্রিতে অবদান রাখে, হয়তো বা হচ্ছে বায়োলজিতে অবদান রাখে, ঠিক আছে। মানে একদম অলরাউন্ডার টাইপের হয়। বাট এখন যে বিজ্ঞানীরা আছে তারা দেখা যায় যে কোন একটা নির্দিষ্ট একটা জিনিস আসলে পারদর্শী হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো গ্যালিলিও আমরা দেখতে পাবো যে সামনে আসলে অনেক ধরনের আবিষ্কার করছে আর কি। সো নিউটন সম্পর্কে আসলে খুব বেশি এটা বলার কিছু নাই, নিউটন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। নিউটন সম্পর্কে সবাই জানি, তাই তো। নিউটনের মহাকর্ষ সূত্র আমরা পড়ছি, তারপর আসলে নিউটনের গতি সূত্র আমরা দেখবো। সো নিউটন কিন্তু আসলে ভালোই ফেমাস আমাদের মাঝখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ইয়াং, এটাকে আমরা ইয়ং বলি বা ইয়াং বলি, ঠিক আছে। সো ইয়ং বা ইয়াং সম্পর্কে আসলে আমরা খুব বেশি একটা আসলে এখন জানবো না। জানার একটা বড় একটা রিজন হচ্ছে কি, আমরা ফিজিক্স ফার্স্ট পেপার এখনো পড়ি নাই। ফিজিক্স সেকেন্ড পেপারে যে আসলে আমরা হয়তো বা কিছু জানবো। ইয়াং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় পরীক্ষা আছে, যেগুলো আসলে দেখতে পাবো সমবর্তন, অপবর্তন, এগুলো সম্পর্কে আমার ধারণা নেই, তোমাদের ধারণা নেই, এই জন্য আসলে আমি এখন আর বলবো না। ইয়ং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদেরকে বলি ইয়ংস মডুলাস আছে আমাদের স্থিতিস্থাপকতা সম্পর্কে হয়তো বা তোমাদের একটু ধারণা আছে। তো সেটার ক্ষেত্রে আমরা একটা মডুলাস ইউজ করি, ওই মডুলাসে ইয়ং কাজ করছে আর কি, এই তো। তো এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো মাইকেল ফ্যারাডে আমাদের চুম্বক তত্ত্বের ক্ষেত্রে চুম্বক তত্ত্বের নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে আমাদের
যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকত্ব তৈরি হয় ওটা নিয়ে কাজ করছে। তারপর ম্যাক্স প্লাঙ্কের কথা যেটা বলি, যে ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে আমাদের কি দিছে বলতো, কোয়ান্টাম তত্ত্ব। কি দিছে? কোয়ান্টাম তত্ত্ব। এটা আসলে আমাদের অনেকবার আমরা সামনে পাবো, এই জন্য এই জিনিসটা আমি বারবার বলতেছি, ম্যাক্স প্লাঙ্কের কি কোয়ান্টাম তত্ত্ব। আর আমরা ধরো আমরা ফিজিক্সের কথা যখন বলতেছি, ফিজিক্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা গন্ডি আছে, যে এতটুকু পর্যন্ত আমরা বলে দিচ্ছি আমাদের ফিজিক্সের মোটামুটি জিনিসপাতিগুলো জানা হয়ে গেছে। এমন একটা টাইম আসছে যখন আসলে আমরা মনে করছি যে না, ফিজিক্সের যতটুকু জানার আছে অতটুকু আমরা জেনে ফেলছি, যত সূত্র আবিষ্কার করা আছে সবগুলো সূত্র এখন আবিষ্কার হয়ে গেছে। এখন মনে হয় যেসব সূত্র আছে ওই সূত্র একটু মডিফাই করলে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হঠাৎ করে ম্যাক্স প্লাঙ্ক আর হচ্ছে আমাদের যে আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, এসে জিনিসটার পুরো ধারণাই বদলাই ফেলছে। তারা এসে দুইজন দুটো তত্ত্ব দিছে। আইনস্টাইন দিছে হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব, আর হচ্ছে আমাদের ম্যাক্স প্লাঙ্ক দিছে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই দুইটা তত্ত্বের মাধ্যমে মানুষের আসলে ধারণাই চেঞ্জ হয়ে গেছে। তারা আসলে দেখাইলো যে না, আসলে আমাদের আবিষ্কার করার আসলে অনেক কিছু আছে। তো তখন থেকে আমরা বলি, এটাকে বলি মডার্ন ফিজিক্সের শুরু। তখন কি বলি, মডার্ন ফিজিক্সের শুরু। এই মডার্ন ফিজিক্সের যে শুরুটা সেটা হয় হচ্ছে 1900 সালের দিকে। সো এই মডার্ন ফিজিক্সটা আমরা পুরো ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 8-এ আর কি, ঠিক আছে। এই তো সেই জন্য আমরা আসলে ম্যাক্স প্লাঙ্কের আসলে আমরা গুরুত্ব অনেক ভালোভাবে দিই, এই জন্য আমরা এটাকে বলি। দেখো ম্যাক্স প্লাঙ্কের মাথা রাখবা যে লাস্টে আছে আমাদের ক বা কে, প্লাঙ্ক থেকে আমরা ক থেকে আমরা মাথায় রাখবো কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। ক থেকে আমরা মাথা দেবো কি, কোয়ান্টাম তত্ত্ব। এরপরে বিজ্ঞানী আইনস্টাইনের ক্ষেত্রে তো আমরা একটা প্রচলিত সূত্রই জানি, সেটা কোনটা বলতো, E is equal to mc স্কয়ার। E is equal to কি, mc স্কয়ার। এই সূত্রটা আমরা জানি না, জানি। আচ্ছা, এর বাইরে আমরা বেশিরভাগ আসলে এই সূত্র দিয়ে আইনস্টাইনকে চিনি, বাট এর বাইরেও আইনস্টাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে গেছে। যেমন যেটা আমরা বলি যে থিওরি অফ রিলেটিভিটি মানে হচ্ছে আমাদের আপেক্ষিকতার তত্ত্ব। মানে হচ্ছে যে সাপোজ কোন একটা ঘটনা ঘটতেছে, সাপোজ হচ্ছে তুমি এখানে বসে তুমি একটা খেলা দেখতেছো। তো খেলা দেখে তুমি হচ্ছে স্টপ ওয়াচ চালু করছো যখন খেলা শুরু হয়েছে, পরে যখন খেলা শেষ হয়েছে স্টপ ওয়াচটা অফ করে দিছো। সো তুমি দেখলা যে একটা ফুটবল ম্যাচ 90 মিনিট তো হয়, 90 মিনিটের পরে একটু এক্সট্রা টাইম দেয়, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 100 মিনিট খেলা হয়েছে, তুমি দেখছো, ঠিক আছে। ও সেম ম্যাচটা দেখলো তো ওর বাসায় বসে, ও দেখছে যে ভাই 100 মিনিট হয় না, 101 মিনিট হয়েছে। নর্মালি এমন হয় না। তো উনি এটা বলে গেছে যে নর্মালি আমরা যেটা দেখতে পাই যে বসে থাকলে বা পৃথিবীতে বসে থাকলে, যে আমার সাপেক্ষে যে ঘটনাটা ঘটতেছে ওর সাপেক্ষেও সেম ঘটনাটাই ঘটে, বা সেম টাইম ধরেই ঘটনাটা ঘটে। মানে এখানে আমাদের টাইমটাকে বলি পরম, টাইমটা কি আপেক্ষিক না, একজনের সাপেক্ষে একরকম হয় না। বাট এটা আমরা আগে চিন্তা করতাম, বাট এখন আমরা যেটা চিন্তা করি আইনস্টাইনের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের এই টাইমটা আপেক্ষিক, একজনের সাপেক্ষে এক এক রকম হইতে পারে। সেটা কেমন হয়, সেটা আমরা ইন্টারস্টেলার নামের একটা মুভি দেখছিলাম, তাই তো? যদি না দেখে থাকো দেখে ফেলবা। এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের টাইম ট্রাভেল। কি দেখতে পাই? টাইম ট্রাভেলটা কিভাবে দেখতে পাই? হয়তোবা আমি এখানে বসে আছি, আমি পৃথিবীতে বসে আমার সময় গেছে হচ্ছে সাপোজ 100 বছর। সময় গেছে কি 100 বছর, 100 বছর তো মরে যাবো, 50 বছর গেছে, ঠিক আছে। ওই যে 50 বছর যেখান থেকে শুরু করতেছিলাম না, ওইখান থেকে ধরো কেউ একজন রকেটে করে মহাকাশে চলে গেছে, মহাকাশে কোনো একটা গ্রহে চলে গেছে। সে যখন আসছে সে আমাকে বলতেছে তার সাপেক্ষে 20 বছর গেছে, বাট আমি বলতেছি কি 50 বছর গেছে। এই যে আপেক্ষিকতা এটাকে আমরা বলি হচ্ছে কি, এটা কে বলে গেছে? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। এগুলো আমরা পরে জানবো, এগুলো আমরা আসলে ওই যে মডার্ন ফিজিক্সে জানবো, ঠিক আছে। তাও একটু ধারণা দিয়ে রাখলাম আর কি। তো এই জন্য দেখা যায় যে ইন্টারস্টেলার যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাবা কি করছে, রকেটে করে মহাকাশে গেছে, এসে দেখে তার যে মেয়ে আছে না তার থেকে বয়সে বড় হয়ে গেছে, ঠিক আছে, বুড়া হয়ে গেছে। তো এইটাই কথা যে টাইমও আসলে আমাদের কি হয়, আপেক্ষিকভাবে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যখন ফিজিক্স নিয়ে কথা বলতেছি তখন আসলে আমরা ফিজিক্স আসলে কিভাবে আবিষ্কার করে বা কিসব জিনিস চিন্তা করে এসব জিনিস নিয়ে আমরা দেখবো। তো সাপোজ আমি কোন একটা জায়গায় কোনো একটা ঘটনা ঘটতেছে, এখন এই যে একটা ঘটনা ঘটতেছে তখন আমি কি করব, একটা ধারণা করব যে ওখানে এই জিনিস হইতে পারে, ঠিক আছে। কি করব, একটা ধারণা করব, ঠিক আছে। এই যে ধারণা করতেছি না, এটাকে আমরা বলি অনুকল্প। এটাকে আমরা কি বলি? অনুকল্প। ধারণাটাকে অনুকল্প বলতেছি না, বাট আমি একটা জিনিস ধারণা করতেছি, তাই তো। ধারণা করার পরে আমরা একটা জিনিস চিন্তা করবো যে না ভাই, ধারণা তো করলাম, তাহলে এটা রেজাল্ট কি হইতে পারে। সাপোজ আমি চিন্তা করলাম যে এই কলমটাকে আমি যদি ফেলে দেই তাহলে কোথায় পড়বে, নিচে পড়বে, তাই তো। এখন আমরা জানি, বাট এটা নিয়ে আসলে আমার একটু মাথায় কনফিউশন আছে, যেটা আসলে উপরে উঠতেছে না কেন, যেটা আসলে আমাদের কে বলে গেছে, নিউটন বলে গেছে, তাই তো। এখন এইটা যখন আমি একটা কোন একটা রিসার্চ করব, রিসার্চের ক্ষেত্রে আমি ধারণা করতেছি, এখান থেকে আমি এটা ফেলে দিলে কি হবে সেটা হচ্ছে আমার ধারণাটা। আর ফেলে দিলে আমি একটা যদি চিন্তা করি যে কি হইতে পারে, আমি যা দেখতে পাবো যে এখানে হচ্ছে নিচে পড়তে পারে, কোথায় পড়তে পারে, নিচে পড়তে পারে। এই যে নিচে পড়তে পারলো না, এটাকে আমরা বলি অনুকল্প।
অনুকল্প, এটা কিন্তু আমি জানি না, এটা কিন্তু আমি কি জানি না, বাট নর্মালি আসলে আমি চিন্তা করে রাখছি যে এইটা হইতে পারে। তাহলে এই যে অনুকল্প যেটা আছে এটাকে আমরা বলি হাইপোথিসিস, ঠিক আছে। এটা জাস্ট কোনো ধরনের পর্যবেক্ষণ দ্বারা কিছু হয় নাই, যেটা আমি ধরে নিছি যে এটা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার উপর আমরা পর্যবেক্ষণ করবো, কয়েকজনকে মিলে আনবো, ক্যামেরা ট্যামেরা লাগাবো, লাগাই দেখবো যে এটা নিচে পড়ে কিনা, এটা কি করে নিচে পড়ে কিনা। এই যে নিচে পড়ে, তারপরে আমরা দেখবো যে এই যে আমি যে অনুকল্প যেটা করছিলাম, যেটা আমি চিন্তা করছিলাম যেটা হইতে পারে, ওটা আমি পর্যবেক্ষণ দ্বারা কি করে ফেলছি, সঠিক করে ফেলছি। কি করছি, ওইটা দ্বারা প্রমাণ করে ফেলছি। তো যখন আমি প্রমাণ করে ফেলছি তখন আমরা এটাকে আমরা বলবো তথ্য। এটাকে আমরা কি বলবো, তথ্য। এটাকে আমরা কি বলবো, তথ্য। বুঝা গেছে? আচ্ছা, এই তো এখন তথ্য তো হয়ে গেল, যেটা আসলে আমরা প্রমাণ করে ফেলছি ওটাকে আমরা বলতেছি তথ্য। এবার তাহলে সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে, সাপোজ আমি একটা জিনিস করলাম, কোন একটা জিনিস ধরো সাপোজ আমি বললাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই এফ ইজ ইকুয়াল টু এম এ কে আমরা সূত্র বলি, তাই তো? এই জিনিসটা আমরা কি করছে, বিজ্ঞানী পর্যবেক্ষণ করে করে আসছে। এখন বিজ্ঞানী পর্যবেক্ষণ করে করে আসছে, সাপোজ ধরো এক কেজির জন্য সবসময় চিন্তা করছে ভাই, 1 কেজির জন্য চিন্তা করছে। তারপর ধরো সাপোজ কিছু একটা চেঞ্জ করছে, সাপোজ এর আমি 1 এর জন্য বের করছে, 2 এর জন্য বের করছে, 3 এর জন্য বের করছে, তাহলে এইটা একটু ডিফারেন্ট হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, তাই তো? এই তো, ঠিক আছে, এই তো। তাহলে 1 কেজির জন্য চিন্তা করে সবসময় আমি এর মান ধরো 1 2 3 পাইছে, তাহলে এফ এর মান পাইছে 1 2 3 নিউটন পাইছে, এরকম পাইছে, ঠিক আছে। এখন আমার যদি 1 কেজি না হয়, যদি 2 কেজি হয়, তাহলে 3 কেজি হয়, 4 কেজি হয়, বিভিন্ন যদি একটা শর্ত দিয়ে দেয় যে ভাই আমার এম এর মান এত লাগবে, এম এর মান এত লাগবে, তাহলে আলটিমেটলি আমাদের সূত্রটা কেমন হবে, বা ঘটনাটা কেমন হবে, বা এফ এর মান কেমন হবে। সো ওইটার জন্য আমরা সূত্র আবিষ্কার করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ। বলে দিচ্ছি যে ভাই এই সূত্রটা আপনি এফ এর মান বসান, এর মান বসান, যত ধরনের শর্ত আছে সবগুলো বসায় দেন, তাহলে এফ এর মান পেয়ে যাবেন। তাহলে এই যে সুন্দর একটা সূত্র দিলাম না, এটাকে বলতেছি আমরা কি, সূত্র। এই তো, সূত্র ছাড়া, তথ্য ছাড়া, এসব ছাড়া আমাদের আরো অনেক কিছু আছে, যেমন হইতে পারে স্বীকার্য। স্বীকার্য জিনিসটা হচ্ছে এইটা যে সাপোজ আমি কোনো একটা তথ্য বা যা যা কিছু আবিষ্কার করে ফেলছি, ওটা যদি সুন্দর একটা লাইন দিয়ে শুরু করে দেই, তাহলে এটাকে বলতেছি আমরা স্বীকার্য। এর পাশাপাশি আছে নীতি। আছে নীতি, মানে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানে আসলে আমরা হাজার হাজার জিনিস আবিষ্কার করি, সবকিছু কি আমাদের খুব বেশি একটা কাজে লাগে, লাগে না তো। অনেক অনেক জিনিস আছে যেগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে, যেগুলো আসলে আমাদের ছাড়া ফিজিক্স চলবেই না, ওইগুলোকে আমরা বলি নীতি। ওইগুলোকে আমরা কি বলি, নীতি। এই তো, তো এই হচ্ছে জিনিসপাতি, এগুলো একটু রিডিং পড়লেই পারবা, এগুলো খুব একটা কঠিন কিছু না। যেমন ধরো আমাদেরকে যেটা বলছে যে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প, অনুকল্প মানে যেটা হচ্ছে আমি অনুমান করছিলাম, ওরা ধরো যদি আমাদের পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি তথ্য। এটাকে আমরা কি বলি, তথ্য, ঠিক আছে। এই তো, এরপরে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রাশি। যেটাকে আমরা কি বলি, রাশি। তো রাশি জিনিসটা কি, ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা বলতেছি কি, রাশি। ভৌত জগতে আমরা কি করতে পারি, অনেক কিছু পরিমাপ করতে পারি। সাপোজ আমি এই যে এই কলমটা আছে, এটা আমরা লেন্থ পরিমাপ করতে পারি, এখান থেকে এতটুকু। এরপর এটাকে আমি ওজন করতে পারি, ওজন বের করতে পারি, ওজন আসলে আমি ভর বের করতে পারি, যেটা এত কেজি। তারপর ওজনও বের করতে পারি, 9.8 দ্বারা গুণ করে ফেললে আমি কি পাচ্ছি, ওজন পেয়ে যাবো, যে সেটাকে পৃথিবী কত বলে টানতেছে, সেটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এই তো, এর পাশাপাশি এটা আমরা টেম্পারেচার বা তাপমাত্রা নির্ণয় করতে পারি। এই যে যত কিছু বলতেছি না, সবগুলোকে আমরা বলি রাশি, সবগুলোকে আমরা রাশি। এখন ভাই তাহলে আমরা ভৌত জগতে আসলে কি পরিমাপ করতে পারি না, এবার বলো কি পরিমাপ করতে পারি না। যেমন আমরা চিন্তা করতে পারি যে তুমি আসলে কতটুকু ব্রিলিয়ান্ট, ওটাকে আমরা পরিমাপ করতে পারি। হয়তো বা চেষ্টা করতে পারি যে তুমি কয়টা ম্যাথ দিলাম, ম্যাথ দিয়ে বলবো যে আসলে তুমি এগুলো পারো কিনা, এটা চেষ্টা করতে পারি। আরো কাজ করতে পারি, ধরো সাপোজ আমি যদি বলি যে তুমি কতটুকু স্যাড, তুমি দুঃখ কতটুকু তোমার, ওটাকে পরিমাপ করতে পারি। আমি কতটুকু হাসি খুশি, তুমি এটা পরিমাপ করতে পারবা। বা আমি কতটুকু আসলে হ্যাপি, এটা পরিমাপ করতে পারবা। তুমি কি আমার ভালোবাসা পরিমাপ করতে পারবা। এই যে জিনিসগুলো বলতেছি না, এগুলো আমরা পরিমাপ করতে পারি না। এইগুলা যেহেতু আমরা পরিমাপ করতে পারি না, তাহলে ওইগুলোকে কি আমি রাশি বলবো, অবশ্যই রাশি বলবো না, ঠিক আছে। এই তো, তাহলে এখন এই রাশি যেটা আছে, এই রাশিটাকে আমরা ভিন্নভাবে ডিফাইন করতে পারি বা ভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। একটা ক্লাসিফাই হইতে পারে যে আমাদের এটাকে আমরা একটাকে বলি আমরা মৌলিক রাশি, এটাকে আমরা কি বলি, মৌলিক রাশি। বলছে কি, দেখো যেসব রাশি নিরপেক্ষ বা স্বাধীন বা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে আমরা বলি মৌলিক রাশি। সিম্পল কথা, আমরা কতগুলো রাশি, যেমন নর্মালি 7টা রাশিকে আমরা ধরে নিই সেগুলো মৌলিক রাশি। 7টা রাশি দিয়ে আমরা বাকিগুলোকে প্রকাশ করবো, সিম্পল কথা। আরো অনেক অনেক রাশি হইতে পারে, ওইগুলোকে আমরা কি করব, প্রথম রাশি দ্বারা কি করব, রিপ্লেস করে দিব, প্রথম রাশির মাধ্যমে প্রকাশ করবো। এই হচ্ছে কথা, ঠিক আছে, এত কিছু কঠিন কিছু না। এরপরে আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে আমাদের যৌগিক রাশি, যেটাকে আমরা বলি যে বাকি অনেকগুলো রাশি আবিষ্কার হবে পরে, ওগুলোকে আমরা কি করব, আগে রাশি দ্বারা লিখে ফেলবো, আগে রাশি দ্বারা কি করব, লিখে ফেলবো। দেখো এমন হইতে পারে, সাপোজ আমি ধরলাম যে এক্স আর ওয়াই হচ্ছে আমাদের কি রাশি, মৌলিক রাশি। বুঝা গেছে, এক্স আর ওয়াই কি মৌলিক রাশি। এখন হঠাৎ করে ধরো আমার মনে হলো যে না ভাই আমি আরেকটা রাশি আবিষ্কার করবো, ঠিক আছে, তাহলে ওই রাশিকে আমি মৌলিক রাশি বলবো না, ঠিক আছে। ওই রাশি সাপোজ হচ্ছে জেড, জেড কে কিভাবে প্রকাশ করবো জানো, এইটার মাধ্যমে প্রকাশ করবো। হয়তো বা ওইটা হবে এমন যে এক্স ওয়াই টু দি পাওয়ার 4 তারপর এক্স ওয়াই, ঠিক আছে।
তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি এই রাশিগুলোর মাধ্যমে আসলে আমি এই রাশিটাকে প্রকাশ করলাম, তখন আমাদের এটাকে আমরা কি বলবো, এটাকে তখন আমি বলবো যৌগিক রাশি, এটাকে তখন আমি কি বলবো, যৌগিক রাশি। আর এই দুইটাকে আমরা তো আগেই ডিফাইন করে রাখছি, এগুলা কি বলতো, মৌলিক রাশি। এগুলো কি বলতো, মৌলিক রাশি। এই হচ্ছে কথা, ঠিক আছে। এই তো তাহলে যেমন মৌলিক রাশিগুলোর মধ্যে হইতে পারে দৈর্ঘ্য, হইতে পারে ভর, হইতে পারে তাপমাত্রা, হইতে পারে আর কাজ। যেমন কাজকে আমরা লিখতে পারি কি মনে আছে, ফোর্স ইনটু বল, না সরি ফোর্স ইনটু সরণ। তাহলে ফোর্সও একটা কি, ফোর্সও একটা লব্ধ রাশি, আর সরণ যেটা আছে সেটা একটা মৌলিক রাশি আর কি। সো তার মানে আলটিমেটলি আমাদের কি করতেছি, আমাদের যেমন বল হইতে পারে, বল বল হচ্ছে আমাদের F = ma, তাহলে এম একটা কি মৌলিক রাশি, এ হচ্ছে আমাদের আবার যৌগিক রাশি, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে জানবে, এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, এগুলো আসলে প্রথম দিকের জিনিসপাতিগুলো, এগুলো আসলে মুখস্থ করার জিনিসপাতি না, এগুলো দেখে দেখে যাবা, মুখস্থ হয়ে গেলে ভালো, বাট না মুখস্থ করলেও খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে, আস্তে আস্তে জানবা। এই তো তাহলে এইবার হচ্ছে আমাদের দেখবো যে মৌলিক রাশি, মৌলিক রাশিগুলাকে আমরা বলি এসআই একক, এসআই বা এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি, ঠিক আছে। সো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা হচ্ছে 7টা জিনিসকে মৌলিক রাশি ধরে নিছি। 7টা জিনিসের মধ্যে যেমন হইতে পারে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের লেন্থ। সো লেন্থের রাশিকে আগে আমরা প্রকাশ করি এল দ্বারা, আর এর একক হচ্ছে আমাদের, একক অনেকগুলো হইতে পারে, মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, ডেসিমিটার হইতে পারে, মিলিমিটার হইতে পারে, বাট এসআই একক স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি মিটার, সেটা কি মিটার, যেটা আমাদের এককগুলো একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের এককের সংখ্যা হচ্ছে আমাদের এম। এরপরে আমরা দেখতে পারি যে ভর বা ম্যাস, ম্যাসটাকে আমরা লিখতে পারি এম ধারা, এম ধারা, বাট কিলোগ্রাম বা একক কি বলতো, কেজি। সময়, টাইম, একক কি সেকেন্ড। তাপমাত্রা, এটাকে আমরা দেখো দুইটা দ্বারা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে আমাদের টি দ্বারা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাও জাস্ট আমি একটু বলে রাখি, থিটা দ্বারা যখন আমরা প্রকাশ করি তখন এইটার এককটা নর্মালি হয় হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যখন টি ধারায় প্রকাশ করি তখন এটার এককটা হয় হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে আমাদের এসআই একক, ডিগ্রি সেলসিয়াস কিন্তু এসআই একক না, ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে যে কেলভিন, কেলভিন যদি হয়, কেলভিন হচ্ছে আমাদের এসআই একক, এসআই একক কার, টেম্পারেচার বা তাপমাত্রা। তো টেম্পারেচার বা তাপমাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করি, থিটা দ্বারা প্রকাশ করতে পারি বা টি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই তো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ প্রকাশ করি আই দ্বারা, আর আমাদের এটার একক হচ্ছে আমাদের এম্পিয়ার। এটাকে এম্পিয়ারকে কিভাবে লিখি, এ দ্বারা লিখি, ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। তারপর হচ্ছে দীপন তীব্রতা, দীপন তীব্রতা আসলে আমরা এই ইন্টারমিডিয়েটে আমরা আসলে পড়বো না, এটা আসলে আমরা যাবো হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, ঠিক আছে। তো দীপন তীব্রতা জাস্ট একটু মাথা রাখতে পারো, যে দীপন তীব্রতাকে আমরা লিখতে পারি আই, নিচে ভি, ঠিক আছে, আই ভি, ঠিক আছে, এগুলো মাথা রাখবা, এগুলো কিন্তু খুব একটা আসে না, বাট চলে আসলে কিন্তু আসতেও পারে। আচ্ছা এরপরে এইটার এককটা হচ্ছে আমাদের ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে আমরা লিখি হচ্ছে সিডি ধারা, সিডি ধারা। তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে অনেক বেশি কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ, আমাদের ফিজিক্সও কাজে লাগবে সামনে। সেটা হচ্ছে আমাদের পদার্থের পরিমাণকে আমরা লিখি হচ্ছে এন ধারা, আর এটাকে, এটার একক হচ্ছে আমাদের মোল। সো মোলকে আমরা কিভাবে লিখি, এম ও এল, এম ও এল, এতটুকু বড়টাই লিখি, বুঝছো, এরকম ভাবে লিখি, বুঝা গেছে, ওকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মাত্রা, এটাকে আমরা কি লিখবো, মাত্রা সমীকরণ। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে, আমরা সাপোজ একটা সূত্র লিখলাম, সেটা হচ্ছে আমাদের F = ma, কি দেখছি বলতো, F = ma। এই যে মাত্রা যে বের করে না, মাত্রার ব্যাপারটা আসলে আমরা যখন সামনে যে চ্যাপ্টারগুলো পড়বো না, ওগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাত্রা বের করতে হয়। সো মার্কেটটা যখন বের করতে হয় তখন আসলে আমরা ডিটেলসে দেখবো, বাট এখানে জাস্ট একটু আমি তাৎপর্যটা বুঝাই নেই যে আসলে মাত্রা আমরা কেন বের করবো, ঠিক আছে। সো দেখো সাপোজ আমি একটা সূত্র, বিজ্ঞানী কি আবিষ্কার করছে, বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে যে F = ma। ওকে ভালো কথা ভাই, আপনি আবিষ্কার করছেন, নিলাম তো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে আমাদের এম এর একক কি, এম এর একক হচ্ছে আমাদের সে কেজি, এর একক কি, এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, ওকে। এই তো তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কয়টা মৌলিক একক আছে, কেজি একটা মৌলিক একক, মিটার একটা মৌলিক একক, সেকেন্ড আরেকটা মৌলিক একক, তাই তো। তাহলে যে তিনটা মৌলিক এককের সমন্বয়ে কিন্তু আসলে আমি ফোর্সটা পেয়ে যাচ্ছি, বল পেয়ে গেছি। তখন বিজ্ঞানী কি করছে জানো, বলছে যে ভাই এটা আমি তো আবিষ্কার করছি, তাহলে আমার নাম একটু দিয়ে দাও একটু, ঠিক আছে। বিজ্ঞানী নিউটন যেহেতু বলছে যে আমি যেহেতু আবিষ্কার করছি, তাহলে আমার নামটা একটু দিয়ে দাও না প্লিজ। তো আমরা কি করছি তখন, যে ভাই আপনি যেহেতু বলছেন দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে বিজ্ঞানী কি বলছে, এফ এর একক কি বলছে বলতো, এফ এর একক বলছে ভাই নিউটন। হইলো, ভেজালটা হইলো নাকি না বলো। আমরা তো ধরো আসলে নিউটন সম্পর্কে খুব একটা জানি না, কিংবা কোন একটা জিনিসের সম্পর্কে মানে নিউটন তো ইউজ করলাম, ঠিক আছে, বাট এটা আসলে কার কার সমন্বয়ে ঘটিত, এটা দেখার কি বোঝা যাচ্ছে, বোঝা কিন্তু যাচ্ছে না। সো এই যে বোঝা যাচ্ছে না, এইটা সমাধান করার জন্য আমরা মাত্রা ইউজ করি, কি ইউজ করি, মাত্রা। দেখো এই যে দেখো মাত্রা কি বলছে, যে সমীকরণ মৌলিক একক, এই যে মৌলিক একক না এগুলো সবগুলো, হ্যাঁ মৌলিক একক এবং লব্ধ একক, লব্ধ মানে কি, যেটা আসলে অনেকগুলো সমন্বয়ে ঘটিত, যেমন এই যে ফোর্স যেটা আছে সেটা এম আর এর সমন্বয়ে ঘটিত, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো লব্ধ একক। তাহলে মৌলিক একক আর লব্ধ এককের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটাকে আমরা বলি মাত্রা।
এখনো ভালোভাবে সম্পর্ক কিন্তু স্থাপন করা হয় নাই, ঠিক আছে? সেটা সম্পর্কটা কিভাবে স্থাপন করা হয় জানো? এই যে এটাকে আমি একটু বক্স আকারে লিখে রাখলাম। সেটা সম্পর্কটা হচ্ছে আমরা নর্মালি আমরা কেজি, দেখো কেজিকে কি হিসেবে প্রকাশ করতে পারি বলতো? কেজিকে কিন্তু আমি গ্রামও লিখতে পারি, মিলিগ্রামও লিখতে পারি, সেন্টিগ্রামও লিখতে পারি, ডেসিগ্রামও লিখতে পারি, ডেকাগ্রামও লিখতে পারি, অনেক কিছু হইতে পারে না? তারপর মিটার যেটা আছে ওটাকে আমি সেন্টিমিটারে লিখতে পারি না, তারপর মিলিমিটারে লিখতে পারি না, কিলোমিটারেও লিখতে পারি, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আসলে আমি জানতে চাচ্ছি, আমি যদি এমন করি যে ভাই আমি আসলে এইসব জিনিস আমি কিচ্ছু বুঝি না, আমি জানতে চাই যে এই নিউটনের মাঝখানে কি কি মৌলিক একক আছে, এটুকু আমি জানতে চাই ভাই, এটুকু আমাকে বলে দেন তাহলে হয়ে গেছে। তাহলে এই যে বলে দেন জিনিসটা আছে বা মৌলিক একক যেগুলো আছে ওগুলো যদি আমাকে বলে দিতে হয়, তাহলে তখন আমরা ইউজ করি মাত্রা। তখন আমরা কি ইউজ করি? মাত্রা। সিম্পলি যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের মাত্রার ক্ষেত্রে সাপোজ লেন্থ, লেন্থের এস একক কি? এস একক হচ্ছে আমাদের মিটার। এটা মাত্রাটাকে আমরা লিখি হচ্ছে লেন্থ এল ধারা। এটা মাত্রাকে আমরা কি লিখি? লেন্থ এল ধারা, এল। ওকে, এরপর হইতে পারে ভর, ম্যাস। সো এটা একক কি হইতে পারে? এটা একক কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে, যাই হোক না কেন। বাট এটা মাত্রা কোনটা জানো? এটা মাত্রা হচ্ছে শুধুমাত্র এম, শুধুমাত্র কি? এম। হলো। এরপর টাইম, এটা একক কি হইতে পারে? সেকেন্ড হইতে পারে ভাই, মিলি সেকেন্ড হইতে পারে, এটা হচ্ছে মিটার, কিলোমিটার সবকিছুতে হইতে পারে, ঠিক আছে? বাট এটা মাত্রা কি হবে জানো? এটা মাত্রা হবে টাইম। টাইমের একক, টাইমের আগে টি না, এটা হচ্ছে টি। ম্যাসের আগে হচ্ছে এম, তাহলে এটা এম। লেন্থের আগে এল, তাহলে এটা এল, ঠিক আছে? এই হচ্ছে জিনিসপাতি। এইগুলো জানলে মোটামুটি আমাদের জিনিসপাতি শেষ, ঠিক আছে? এই তো। তাহলে এই যে এগুলা দিয়ে আসলে আমরা কি করি? এগুলো আসলে আমরা এগুলাকে প্রকাশ করা হচ্ছে, আমাদের লেন্থ গুলাকে এল দ্বারা প্রকাশ করলাম, ম্যাসকে এম ধারা, টাইমকে টি ধারা। এই যে প্রকাশ করলাম না, এগুলাকে বলা মাত্রা প্রকাশ। এগুলো আমরা ডিটেলস আস্তে আস্তে জানবো পরে চ্যাপ্টার গুলোতে। তো দেখো এই যে যেমন আমরা চিন্তা করতে পারি, এই যে বলতো এবার আমরা এটাকে যদি মাত্রায় প্রকাশ করি তাহলে কেমন হবে? মাত্রায় প্রকাশ করলে হবে কেজি মানে কি বলো? কেজি মানে কি? কেজি মানে ভর, ভর মানে হচ্ছে ম্যাস, ম্যাস মানে হচ্ছে আমাদের এম, ঠিক আছে? এম মানে কি? মিটার, মিটার মানে কি? লেন্থ, তার মানে আমাদের এল। এরপরে এর হচ্ছে এস মানে কি? সময়, মানে টাইম, টি ইনভার্স টু। এটাকে বলা হচ্ছে আমাদের কি বলতো? মাত্রা। এই হচ্ছে কথা, বুঝলা? এই হচ্ছে কি? আমাদের মাত্রা, ঠিক আছে? সো মাত্রা সম্পর্কে এখন আমি ডিটেলস খুব একটা বলতেছি না, কারণ আমি বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আসলে এই জিনিসপাতি থাকে যে একক বের করো, মাত্রা বের করো। এগুলো আমি ডিটেলস আমি কিন্তু জানাবো, ঠিক আছে? প্যারা নেই, ঠিক আছে? সামনে চ্যাপ্টারগুলো দেখা হবে। এইবার দেখো, এইবার আমাদেরকে যেটা বলে দিয়েছে যে সমমাত্রিক নীতি। কি বলছে? সমমাত্রিক নীতি। যেটা বলছে যে কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণ বা কোন একটা যদি একটা সমীকরণ বা কোন একটা সূত্র যদি সঠিক থাকে, তাহলে বলছে যে দুই দিকের মাত্রাই সমান হবে, দুই দিকের মাত্রাই অভিন্ন হবে, ঠিক আছে? সাপোজ আমি একটা সূত্র লিখি। সাপোজ আমি চিন্তা করতে পারি যে কি হইতে পারে বলো? সাপোজ চিন্তা করতে পারি যে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা কিসের বলতো? সূত্রটা কি? যখন কোন একটা জিনিস সমবেগে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? সেটা হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক না? এখন দেখো এটা হচ্ছে, চিন্তা করো এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের মাঝখানে আমাদেরকে যেটা বলছে যে দুইটা মাত্রা সমান হবে। ওকে, দেখি আমরা, চলো দেখো, আমরা যদি দেখতে চাই মাত্রা যদি সমান হইতে হয়, তাহলে এস কি? লেন্থ, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটা মাত্রা কি হবে? এল হবে, এল। ওকে, এরপরে এরপরে এটা সমান হবে কিনা আমি জানি না। তো ভিটা কি? ভি মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি একক কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে যদি মাত্রায় প্রকাশ করতে যাই, এম মানে কি? ভর। ভর মানে কি? ভর মানে হচ্ছে কি? না সরি, মিটার মানে কি? লেন্থ। লেন্থ মানে হচ্ছে আমাদের এল। তারপর এস মানে কি? টাইম, মানে হচ্ছে কত? টি ইনভার্স 1 ইনটু, ইনটু আছে আমাদের টাইম। টি মানে কি? টাইম, তাহলে লিখেছে টি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি? এটা হবে হচ্ছে আমাদের এল। এই টি আর টি ইনভার্স 1 কাটাকাটি যায় কিন্তু থাকে কিছু না, ঠিক না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এল ইজ ইকুয়াল টু এল। হলো? তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে খাটতেছে। তাহলে এটাতে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে কোনো একটা সমীকরণ যদি সঠিক হয় তাহলে দুই পাশে মাত্রা সমান হবে, এটা তো বুঝলাম। তাহলে এটার পাশাপাশি আরেকটা জিনিস বলতে পারি না যে একটা সমীকরণ যদি সমান হয় তাহলে দুই পাশের এককগুলো সমান হবে। এইটার একক কি? মিটার। এই দুইটার একক গুণ করলেও কিন্তু মিটার হয়। মিটার পার সেকেন্ড ইন্টু কি হবে? সেকেন্ড। তাহলে মিটার পার মিটার হলো। আচ্ছা, এই তো। তাহলে তুমি বাসায় বসে একটু চেক করবা যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এইটার ক্ষেত্রে আসলে এই জিনিসটা কি হয় কিনা, যদি হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে তোমার ভুল গেছে, ঠিক আছে? এই তো। সো চলো আমরা সামনে একটু আগাই। এবার আমরা দেখবো যে এস একক বা সিজিএস পদ্ধতিতে বলের একক যথাক্রমে আমাদের কি নিউটন দেওয়া আছে, এবং হচ্ছে ডাইন। সিজিএস একক হচ্ছে ডাইন। তাহলে বলছে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন, সেটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এখন এসআই একক আর এমকেএস একক প্রায় সেম, প্রায় সেম, একটু ডিফারেন্স আছে, গুগল করলে পেয়ে যাবা। সো এসআই একক আর এমকেএস একক, এমকেএস মানে কি? এমকেএস মানে হচ্ছে আমাদের এম দ্বারা বোঝায় হচ্ছে আমাদের মিটার, কে দিয়ে বোঝায় হচ্ছে আমাদের কিলোগ্রাম বা কেজি, এইচ দিয়ে বোঝায় হচ্ছে আমাদের সেকেন্ড। মানে নর্মালি আমরা যেটা এস একক বলি, যেটা নর্মালি আমরা লিখি, ওটা হচ্ছে আমাদের কি মিটার, কেজি, সেকেন্ড, ঠিক আছে। এবার বলো সিজিএস কি? সিজিএস, সিজিএস, সিজিএস মানে কি? সি দিয়ে বোঝায় হচ্ছে আমাদের সেন্টিমিটার, জি দিয়ে বোঝায় হচ্ছে আমাদের কি বলো, জি দিয়ে কি বোঝায়? জি দিয়ে বোঝায় হচ্ছে আমাদের গ্রাম, এস দিয়ে বোঝায় হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে আমরা আলটিমেটলি আমরা সবকিছুকে যদি আমরা সেন্টিমিটারে বসাই, সবকিছুকে যদি আমি গ্রামে বসাই, সবকিছুকে যদি আমি সেকেন্ডে বসাই, তাহলে আলটিমেটলি আমরা সিজিএস একক অ্যাপ্লাই করলাম। আর যদি মিটার, কেজি এর এস বসাই, তাহলে আলটিমেটলি আমরা কি অ্যাপ্লাই করলাম? আমরা এসআই একক বা এমকেএস একক অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এসআই এককে, এসআই পদ্ধতিতে আমাদের যে ফোর্স আছে, ফোর্সের একক হচ্ছে আমাদের নিউটন, ফোর্সের একক কি? নিউটন, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই যে ফোর্স এফ ইজ ইকুয়াল টু, আলটিমেটলি আমরা দেখতে পাই যে এম এ। তাহলে সাপোজ আমি কি প্রকাশ করলাম? এসআই এককে প্রকাশ করলাম, ঠিক আছে। এসআই এককে, এসআই একক, ঠিক আছে। সো এসআই একক আমাদেরকে বলছে, নিউটনের কথা যেহেতু বলছে, আবার বলছে যে 1 নিউটন বল কত ডাইনের সমান। তাহলে 1 নিউটন বল কেমন আমি দেখতে পাই, দেখি চলো। তাহলে 1 নিউটন যদি আমি করতে চাই, এই যে এফ এর মান যদি 1 হইতে হয়, তাহলে এম এর মান কত হইতে হবে? 1 হইতে হবে। তাহলে এটাকে বললাম আমরা 1 কেজি। তারপর এর মান কত হতে হবে? এর মান কত হইতে হবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতটুকু তো বুঝো নাকি? এর মান যদি 1 হয়, এম এর মান যদি 1 হয়, তাহলে 1 গুণ করলে 1 নিউটন হবে, একটু বুঝো। ওকে, তাহলে এককগুলো খুব সুন্দর করে লিখে ফেললাম। আচ্ছা, এই তো। তাহলে এখন আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারি যে এইটা মানে হচ্ছে আমাদের 1 নিউটন, এটুকু আমি বুঝলাম। আচ্ছা, এবার আমাদেরকে বলছে যে ডাইনে কত হবে, 1 ডাইন কত। এবার আমরা দেখার চেষ্টা করি যে 1 ডাইন কত বলতো। 1 ডাইন, 1 ডাইন, 1 ডাইনের জন্য আমাদের কি লাগবে? সেম সূত্র, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি যে এম এ, এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। তাহলে এইটা যদি হয় 1 ডাইন, তাহলে এটা হইতে হবে কত? 1, 1 কত হয় বলো? 1 কত হয় বলো? এটা কিন্তু সিজিএস এককে। তাহলে এইটা যদি হয় 1 ডাইন, তাহলে এই এমটা কত হইতে হবে? এমটা হইতে হবে 1 গ্রাম। আর এই এটা কত হইতে হবে? এটা হবে কত? 1 মিলিমিটার, সেন্টিমিটার ভাই, সেন্টিমিটার পার স্কয়ার, পার সেকেন্ড স্কয়ার। বুঝছো কিনা বলো তো? বুঝার কথা, ঠিক না? সবগুলো আমি সিজিএস এককে প্রকাশ করলাম আর কি। এই যে জি দিয়ে গ্রাম আর সি দিয়ে হচ্ছে সেন্টিমিটার, বুঝা গেছে? ওকে, এতটুকু প্রকাশ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের জিনিসপাতি। এখন আমরা দেখার চেষ্টা করবো যে এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন, ডাইন আর 1 নিউটনের মধ্যে সম্পর্ক কেমন, ঠিক আছে। আচ্ছা, দেখো 1 কেজিকে যদি আমি গ্রামে প্রকাশ করি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে 1000 গ্রাম, 1000 গ্রাম। ওকে, 1 মিটারকে যদি আমি সেন্টিমিটার প্রকাশ করি, তাহলে আলটিমেটলি আমাদের কত হবে? 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এই তো। তাহলে দেখো আমি যদি এই যে এটাকে যদি আগে থেকে গুণ করে রাখি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে 10 টু দি পাওয়ার 5 গ্রাম। এটাকে এমনি লিখতে পারি 10 টু দি 5 ইনটু 1 গ্রাম ইনটু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা চাইলে লিখতে পারি কি বলো তো? একই তো, 1 গুণ করা ভাগ করা একই তো কথা, ঠিক তো? এই যে গুণ করা গুণ করা, তাহলে 1 গ্রাম 1 সেন্টিমিটার, 1 গ্রাম 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা মানে কত? 1 ডাইন। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি 10 টু দি পাওয়ার 5 ডাইন। বুঝছো কিনা বলো তো? বুঝে ফেলার কথা, ঠিক আছে। দেখো সেটা আমি যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের 1 ডাইন ইজ ইকুয়াল টু এত, এটা আমরা এখান থেকে বুঝে ফেলছি। তারপর 1 নিউটনকে আমি লিখছি 1 কেজি ইনটু 1 মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 কেজিকে আমি গ্রামে প্রকাশ করছি, তাহলে 1000 গ্রাম। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমি কি করছি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে কনভার্ট করছি। তাহলে সেকেন্ড তো আসলে কনভার্ট করা লাগবে না, লাগবে হচ্ছে মিটারকে। তাহলে মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাকে আমি এক পাশে রাখিয়ে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা মানে হচ্ছে 1 গ্রাম ইনটু 1 গ্রাম ইনটু আবার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটা মানে তো আমি জানি যে ডাইন। তাহলে আলটিমেটলি আমাদের 10 টু দি পাওয়ার 5 ডাইন, ঠিক আছে। এই তো। এবার আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের পরিমাপের সময় আমাদের অনেকগুলো ত্রুটি হইতে পারে, এর বাইরেও অনেক ধরনের ত্রুটি হইতে পারে। জাস্ট আমি সিম্পলি জাস্ট একটু বলে যাবো, আহামরি আসলে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি মানে হচ্ছে আমাদের যেটা বুঝতে পারি যে আমাদের যন্ত্র ধারা আসলে যদি কোনো ত্রুটি হইতে পারে, সেসব জিনিসগুলোকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি, ঠিক আছে। আচ্ছা, সবার আগে বুঝি যে ত্রুটি কি। ত্রুটি জিনিসটা হচ্ছে, সাপোজ আমি একটা জিনিসের দৈর্ঘ্য জানি যে 5 মিটার, বাট আমি মাপার পরে দেখতে পেলাম যে এটা 5.1 মিটার বা 5.2 মিটার বা 4.9 মিটার। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে, এটাকে আমরা বলি ত্রুটি, ঠিক আছে। আচ্ছা, এই তো। এরপর আমরা দেখতে পাবো যে পর্যবেক্ষণ ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি, ঠিক আছে। ব্যক্তিগত ত্রুটি মানে হচ্ছে আমরা আজকে জ্বর, আমরা আসলে জিনিসপাতিগুলো মাথায় ক্যাচ করতেছে না, ঠিক আছে। যখন মাথায় ক্যাচ করতেছে না, তখন তো আমি ভুলভালই মাপবো নাকি?
ঠিক আছে, যখন ভুলভাল মাপতেছি তখন এটাকে আমরা বলি ব্যক্তিগত ত্রুটি। বা হচ্ছে অনেকে অনেকে থাকে না যে আসলে জিনিসগুলো আসলে ক্যাচ করতে পারে না, বা হচ্ছে আমরা ধরতে পারি যে সাপোজ কোন একটা মানে খুব একটা মানুষটা খুব একটা স্টেবল না, বা শারীরিকভাবে বা মানসিকভাবে খুব একটা স্টেবল না, তাহলে ওই মানুষকে যদি আমি কিছু দিয়ে কোনো কিছুকে মাপতে বলি, তাহলে সে কি ভালোভাবে মাপতে পারবে জিনিসগুলো? পারবে না। তো তাহলে তখন আমরা বলতে পারি এটাকে বলতে পারি ব্যক্তিগত ত্রুটি। ঠিক আছে, আচ্ছা। এরপর আছে এলোমেলো ত্রুটি। এলোমেলো ত্রুটি, ঠিক আছে, এলোমেলো ত্রুটি জিনিসটা কি? এলোমেলো ত্রুটি হচ্ছে সাপোজ আমি চিন্তা করলাম যে এইখানে যে টাইলস যেটা আছে এই টাইলসটাকে আমি মাপবো, এই টাইলসটা কি মাপবো। সো এই টাইলসটা যখন আমি মাপলাম তখন পাইলাম হচ্ছে 5 ইঞ্চি। পরে আরেকটা টাইলস মাপলাম, আরেকটা টাইলস মাপতে গিয়ে দেখি যে না 5 ইঞ্চি না, 5.1 ইঞ্চি। একই রকম টাইলস, তাহলে দুইবার যখন মাপতেছি তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। সেটা হইতে পারে পরিবেশের কারণে, হয়তো বা কোনো একটা এখানে টেম্পারেচার ওখানে টেম্পারেচার সেম না, কিংবা মানুষটা হয়তো বা এখানে একরকম ছিল ওইখানে আরেক রকম হয়ে গেছে। তো এই যে বিভিন্ন কারণে আসলে আমরা এটাকে বলি অনিয়মিত ত্রুটি। বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস মাপছি, তাহলে এলোমেলো মাপছি, তাহলে এটাকে বলি আমরা অনিয়মিত ত্রুটি। ঠিক আছে, এরপরে হইতে পারে পুনরাবৃত্তি বা নিয়মিত ত্রুটি। একই জিনিস আজকে এটা মাপছি, এটা পাইলাম 5 ইঞ্চি, কালকে এসে মাপতে পারি, মাপলাম দেখলাম 4.9 ইঞ্চি। এই যে একই জিনিস মাপতেছি, নিয়মিতভাবে একই জিনিসই মাপতেছি, বা ডিফারেন্ট ডিফারেন্ট সময় মাপতেছি, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যক্তি মাপতেছে, তখন আমরা যে ত্রুটিটা হয় সেটাকে আমরা বলি নিয়মিত বা পুনরাবৃত্তি ত্রুটি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন ত্রুটি। ঠিক আছে, এখন লঘিষ্ঠ গণন জিনিসটা কি বলতো? লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কি মিনিমাম, লঘিষ্ঠ মানে কি মিনিমাম। ঠিক আছে, গণন মানে কি মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে মিনিমাম মেজারমেন্ট আমি কোন একটা যন্ত্র দিয়ে কতটুকু, কমপক্ষে কতটুকু মাপতে পারি, একদম হাইয়েস্ট কতটুকু মাপতে পারি, একদম ছোট কতটুকু পরিমাপ করতে পারি, সেটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন। বুঝা গেছে? মানে সেভাবে আমি যদি একটা স্কেলের কথা চিন্তা করি, একটা সেন্টিমিটার স্কেল যদি চিন্তা করি, তাহলে ওটাকে কতটুকু মাপতে পারি? ওই যতটুকু, ওই যে ছোট ছোট দাগ যেটা আছে ওটুকু মাপতে পারি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের যে স্কেলে যে দাগ কাটা থাকে না, দাগ কাটা থাকে, সেটা হচ্ছে সাপোজ এটা 0-তে আছে, তাহলে এটা আছে ধরো 1 সেন্টিমিটার আছে। কত সেন্টিমিটারে আছে? 1 সেন্টিমিটারে আছে। ঠিক আছে, আচ্ছা। 1 সেন্টিমিটারের মাঝখানে যদি এরকম 10টা দাগ থাকে, 10টা দাগ থাকে, তাহলে এই যে প্রতি দাগটাকে আমরা বলতে পারি কি 1 মিলিমিটার বলতে পারি। 10 মিলিমিটার কি 1 সেন্টিমিটার, তাহলে প্রতিটা দাগ কি বলতে পারি 1 মিলিমিটার। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি 1 মিলিমিটার পর্যন্ত আমি মাপতে পারি ওই স্কেল দিয়ে। তাহলে ওই 1 মিলিমিটার যে মাপতে পারি, তাহলে এটাকে বলতেছি আমরা ওই 1 মিলিমিটার হচ্ছে লঘিষ্ঠ গণন। ওই 1 মিলিমিটার কি আমাদের লঘিষ্ঠ গণন। ঠিক আছে, আর এর নিচে যদি আরো মাপতে চাই তাহলে কি করতে হয় বলতো? তাহলে আসলে আমরা কিন্তু ওই স্কেল দিয়ে মাপতে পারি না। মাপতে পারি কি? পারি না। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে সাপোজ আমি 1 মিলিমিটারের ছোট মাপতে চাই, 1 মিলিমিটার 0.023, এগুলা কেমনে মাপবো ভাই? পারবো না। তো তখন আমরা বিভিন্ন ধরনের স্কেল আবিষ্কার করছি, বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করব, ওটা আমরা সামনে সামনে দেখতে পাবো। বুঝা গেছে? ওকে, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে লঘিষ্ঠ গণন আমাদের লাগে, তাহলে এই যে লঘিষ্ঠ গণন জানা বা লঘিষ্ঠ গণন বের করা, এটাতে যদি ভুল হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের পুরো জিনিসটা বা পুরো ম্যাথটাই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, সামনে এগুলো দেখবো। আচ্ছা, এরপর আমরা দেখবো যে যন্ত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে যান্ত্রিক ত্রুটি। ওই যান্ত্রিক ত্রুটিকে আমরা আসলে আমরা বিভিন্নভাবে ডিফাইন করি। সাপোজ একটা হইতে পারে শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি মানে কি? শূন্য ত্রুটি সাধারণত হয় যে ভার্নিয়ার স্কেল নামে একটা জিনিস আছে, সেটা হইতে পারে স্লাইড ক্যালিপার, সামনে পড়বা। ঠিক আছে, স্লাইড ক্যালিপার মানে 9-10-এও ছিল। সো যেমন হয় যে আমরা যখন স্লাইড ক্যালিপার্সের কথা চিন্তা করি, সাপোজ আমি একটু স্লাইড ক্যালিপার্স তোমাকে সামনে দেখাই। এই যে স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে, এই একটা স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে, স্লাইড ক্যালিপার্স আমরা যেটা দেখতে পাই যে এইটা যে শূন্য দাগটা, নরমালি যদি আমরা এটাকে যদি একদম চোয়ালটাকে, এখানে যদি কিছু না থাকে, চোয়ালটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এইটা যে 0 দাগটা, এইটা যে 0 দাগটা, এটা একই সাথে মিলে যাওয়ার কথা। ঠিক আছে, মিলে যাওয়ার কথা। যদি মিলে না যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি এটাকে কি বলি, কিছু বলি যে নামটা তো ভুলে গেছি। এটাকে আমরা বলি হচ্ছে শূন্য ত্রুটি, মানে শূন্য শূন্য দাগ মিলতেছে না। কি করতেছে না? শূন্য শূন্য দাগ মিলতেছে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন নরমালি মিলে না কেন বলতো? নরমালি আমি যখন যন্ত্রটা কিনে আনছি তখন তো মিলার কথা। এক হচ্ছে আমরা এই যেটাকে অনেকবার নাড়াচাড়া করতেছি, যখন নাড়াচাড়া করতেছি তখন যন্ত্রটা হয়তো এটা লড়ে যাইতে পারে। আবার যেটা হয় যে টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হলে যখন আমি যদি এটার উপর তাপ দিয়ে দিই, কিংবা অনেক গরম চলতেছে, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসগুলো কি হচ্ছে, প্রসারিত সম্প্রসারিত হচ্ছে। তখন প্রসারিত সম্প্রসারিত হচ্ছে, প্রসারিত বা সংকুচিত হচ্ছে, এসবের কারণে দেখা যাচ্ছে কি 0-0 মিলতেছে না। তাহলে ওই যে 0-0 মিলতেছে না, তখন ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি শূন্য ত্রুটি। ঠিক আছে, আচ্ছা। এই তো এরপরে এরপরে আমরা যেটা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে কই আছি আমরা, এরপরে আমরা যেটা দেখি পিছর ত্রুটি। পিছর ত্রুটি সাধারণত হয় যে
আমরা স্ক্রু গজ যেটা ইউজ করি, স্ক্রু গজের বিভিন্ন জিনিস প্রবলেমের কারণে এগুলো আমরা সামনে দেখবো যে স্ক্রু গজ যদি ডিফারেন্ট হয় তাহলে আসলে আমাদের ওই শূন্য দাগ আর হচ্ছে মেইন স্কেলের দাগ আর আসলে আমাদের যে শূন্য দাগটা মিলে না, ঠিক আছে, ওগুলো আমরা সামনে দেখবো। তারপর আমরা যেটা দেখতে পাই যে লেভেল ত্রুটি বা আনুভূমিক ত্রুটি, এটাকে আমরা বলি হচ্ছে, এটা আমরা সাধারণত ইউজ করি হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিস ওজন করতে চাই, যেখানে আসলে আমাদের লেভেলিং করতে হয়। লেভেলিং বলতে কি বোঝায়? লেভেলিং বলতে বোঝায় যে সাপোজ আমি একটা স্কেলের কথা যদি চিন্তা করি, এইটা কি আমাদের সারফেস যেটা আছে সারফেসের সাথে একদম সমান আছে তো মনে হচ্ছে না, তাও দেখা যাচ্ছে যে একটু ডিফারেন্ট হইতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা কি সোজাসুজি আছে? নাই। এটা কি সোজাসুজি আছে? নাই। তাহলে সোজাসুজি কখন আছে ভাই? ওইটা বোঝার জন্য আমাদের এটাকে বলি আমরা লেভেলিং করা। এটাকে আমরা কি বলি? লেভেলিং করা। এই যে লেভেলিং এ যদি ডিফারেন্ট ভিন্ন হয়, তাহলে আমাদের ওই যে দাড়ি পাল্লার ব্যাপারগুলো আছে না, ওইটা একটু ডিফারেন্ট হইতে পারে, ভুল হয়ে যেতে পারে। এই যে ভুল যেটা হয় সেটাকে আমরা বলি লেভেল ত্রুটি বা আনুভূমিক ত্রুটি, ঠিক আছে? আচ্ছা, এই তো। এরপরে এই যে পর্যবেক্ষণজনিত ত্রুটির ভিন্ন হইতে পারে, যেমন ব্যক্তিগত ত্রুটি হইতে পারে, প্রান্ত দাগ ত্রুটি হইতে পারে, লম্বন ত্রুটি হইতে পারে, তারপর সূচক ত্রুটি হইতে পারে। এসব জিনিস একটু রিডিং পড়লেই পারবা। আমি এটা জাস্ট লম্ব ত্রুটিটা দেখাই দিই, ঠিক আছে? সো লম্ব ত্রুটিটা হচ্ছে যখন আমি এটা স্কেল দিয়ে এই বস্তুটাকে মাপতে যাচ্ছি, তখন আমি অবশ্যই মাথায় রাখবো যে আমি যখন স্কেল দিয়ে মাপতেছি তখন আমার চোখ যেন ওই বস্তুটার এই প্রান্তের সাথে একদম লম্বালম্বি থাকে। মানে আমি যেন চোখ দিয়ে আমি এইখান থেকে দেখি, এই যে এইখান থেকে যাতে আমি চোখ দিয়ে দেখি, এইখান থেকে না ভাই, এইখান থেকে না, এইখান থেকে যদি দেখি তাহলে আলটিমেটলি আমি আসলে মানটা ভিন্ন দেখবো। তখন মানটা হবে মনে হবে যে এইখানে আছে কিংবা এখানে আছে। বাট আমি যদি একদম লম্ব বরাবর দেখি তাহলে মনে হবে যে না, এটা 4 এর দাগ বরাবরই আছে। ঠিক আছে, এটাকে আমরা বলি লম্ব ত্রুটি। ঠিক আছে, এই হচ্ছে কথা।